হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর পক্ষ থেকে গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং জিএস, এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবে যে প্রিপারেশন কতটা ভালো চলছে এবং কোন কোন প্রশ্নগুলো জানা এবং কোনগুলো অজানা সেগুলো একবার জানা হবে। তো প্রথমে যে প্রশ্নটিকে রাখা হয়েছে এখানে বলা রয়েছে নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? অপশান এতে রাখা আছে জার্মানি, বিতে রয়েছে সুইডেন, সিতে রয়েছে জাপান আর ডিতে রয়েছে নরওয়ে। তো নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটি এটি হচ্ছে বুকস অ্যান্ড অথার্স নামক যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে নেওয়া। দ্য ইন্ডিয়ান ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বা দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা হলেন। তাহলে এই যে বইটির নাম এখানে বলা হয়েছে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কি? অপশান এতে রয়েছে জওহরলাল নেহরু, বিতে রয়েছে বিপিন চন্দ্র পাল, সিতে রয়েছে বিনায়ক দামোদর সাভারকর আর ডিতে রয়েছে খুশবন্ত সিং। তো ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির রচয়িতা হলেন বিনায়ক দামোদর সাভারকর। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতের কোন বন্দরে এসেছিলেন? পর্তুগিজ নাবিক যে ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে এসেছিলেন, তো তিনি কোন বন্দরে এসেছিলেন ভারতবর্ষের? অপশান এতে বলা রয়েছে তামিলনাড়ু, বিতে রয়েছে সুরাট, সিতে রয়েছে কালিকট আর ডিতে রয়েছে কোচিন। তো পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা এসেছিলেন কালিকট বন্দরে। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কালিকট বন্দর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, গান্ধীজি তার যে ডান্ডি অভিযান এই ডান্ডি অভিযানটা শুরু করেছিলেন কোথা থেকে? অপশান এতে বলা রয়েছে দক্ষিণ আফ্রিকা, বিতে রয়েছে চম্পারণ, সিতে রয়েছে চৌরি চৌরা আর ডিতে রয়েছে সবরমতী আশ্রম। তো গান্ধীজি তার ডান্ডি অভিযান শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার এটি হচ্ছে অ্যাটমসফিয়ার বা যে বায়ুমণ্ডল নামক যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুমণ্ডলের যে কোন স্তরে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাত এই তিনটেই দেখা যায়? একটা বেসিক কোশ্চেন। তো বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত তিনটে দেখা যায়? তো অপশান হচ্ছে এখানে বলা রয়েছে অপশান এতে থার্মোস্ফিয়ার, বিতে রয়েছে ট্রপোস্ফিয়ার, সিতে রয়েছে মেসোস্ফিয়ার এবং ডিতে রয়েছে আয়নোস্ফিয়ার। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে বায়ুমণ্ডলের যে স্তরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত দেখা যায় সেটি হলো ট্রপোস্ফিয়ার। অপশান বি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটা এটি হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে খালসা প্রথার প্রবর্তন করেছিলেন? তাহলে এই যে খালসা প্রথা এই প্রথাটার প্রবর্তন কে করেছিলেন? অপশান এতে বলা রয়েছে গুরু গোবিন্দ সিং, বিতে রয়েছে গুরু নানক, সিতে রয়েছে গুরু হরদয়াল আর ডিতে রয়েছে শিশির কুমার ঘোষ। তো খালসা প্রথার যিনি প্রবর্তন করেছিলেন তিনি হলেন গুরু গোবিন্দ সিং। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো এক নজর দেখে নাও। যারা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়েছো তারা বুঝতেই পারছো যে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বর্তমানে ভারতবর্ষে যে বায়োস্ফিয়ার রিজার্ভ এর সংখ্যা কয়টি? অপশান এতে রয়েছে 25টি, বিতে রয়েছে 24টি, সিতে রয়েছে 15টি আর ডিতে রয়েছে 18টি। বর্তমান ভারতে যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এর সংখ্যাটা কত? এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। জীব বৈচিত্র্য মূলত কয় প্রকার ও কী কী? তাহলে জীব বৈচিত্র্য মূলত এখানে বলা রয়েছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 6 প্রকার। তো জীব বৈচিত্র্য মূলত 3 প্রকার। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়? কোন রাজ্যে বলা হয়েছে এখানে, কিন্তু কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে ভারতের যে রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয় সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এটি বুকস অ্যান্ড অথার্স নামক চ্যাপ্টার থেকে নেওয়া। এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতা হলেন চার্লস পিকেন, বিতে রয়েছে অমিতাভ ঘোষ, সিতে রয়েছে নীরজ চৌধুরী আর ডিতে রয়েছে অরবিন্দ আডিগা। তো এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির যিনি রচয়িতা তিনি হলেন নীরজ চৌধুরী। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এটি জিওগ্রাফি থেকে নেওয়া একটা কোশ্চেন। সৌরজগতের সবথেকে যে উষ্ণ গ্রহ এই উষ্ণ গ্রহটির নাম কি? অপশান এতে বলা রয়েছে মঙ্গল, বিতে রয়েছে শুক্র, সিতে রয়েছে বুধ এবং ডিতে রয়েছে বৃহস্পতি। তো সৌরজগতের সবথেকে যেটা উষ্ণতম গ্রহ সেই গ্রহটির নাম হলো শুক্র গ্রহ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি।
নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? এটি স্পোর্টস থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এটা থাকে। নেহেরু ট্রফি যে খেলার সঙ্গে যুক্ত রয়েছে তা হলো ফুটবল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ফুটবল খেলার সঙ্গে যুক্ত রয়েছে নেহেরু ট্রফি। পরবর্তী প্রশ্নটা যেটা রয়েছে, পদ্ম পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? তাহলে কত সাল থেকে পদ্ম পুরস্কার দেওয়া হয়? অপশান এতে বলা রয়েছে 1942, বিতে রয়েছে 1947, সিতে রয়েছে 1948 আর ডিতে রয়েছে 1950। তো পদ্ম পুরস্কার দেওয়া হয় 1948 সাল থেকে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে খুবই একটা বেসিক কোশ্চেন, যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে ধর্মপাল, বিতে রয়েছে মহিপাল, সিতে রয়েছে গোপাল আর ডিতে রয়েছে মহাদেব গোবিন্দ রানাডে। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, তো পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এখানে বলা রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? এটি সায়েন্স থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাসকর্বিক যে অ্যাসিড এটা কোন ভিটামিনের রাসায়নিক নাম? তো এখানে দেখানো রয়েছে ভিটামিন এ, তারপর রয়েছে বি, ডি আর সি। তো ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটা রয়েছে, মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে সংগঠিত হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা, তো এই মিরাট ষড়যন্ত্র মামলা সংগঠিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, আলেকজান্ডার কোন সম্রাটের রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন? অপশান এতে বলা রয়েছে মহাপদ্মনন্দ, বিতে রয়েছে বিম্বিসার, সিতে রয়েছে কনিষ্ক, ডিতে রয়েছে ধননন্দ। তো আলেকজান্ডার যে রাজার রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তিনি হলেন ধননন্দ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ফারুকশিয়ারের যে ফরমান, এই ফারুকশিয়ারের ফরমান জারি হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশান এতে বলা রয়েছে 1526 খ্রিস্টাব্দ, বিতে রয়েছে 1029 খ্রিস্টাব্দ, সিতে রয়েছে 1656 আর ডিতে রয়েছে 1717। তো রাইট অ্যান্সার হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। এরপর যে প্রশ্নটা রয়েছে, বিশ্বের সবথেকে যে প্রাচীন সভ্যতা, এই সবথেকে প্রাচীন সভ্যতার নাম কি? অপশান এতে বলা রয়েছে সিন্ধু সভ্যতা, বিতে রয়েছে মায়া সভ্যতা, সিতে রয়েছে হরপ্পা সভ্যতা আর ডিতে রয়েছে মেসোপটেমিয়া সভ্যতা। তো বিশ্বের সবথেকে প্রাচীন যে সভ্যতাটা রয়েছে সেই সভ্যতার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অনেকেরই এটা জানা হতে পারে, যারা স্ট্র্যাটেজিকে ভালো করে পড়েছে তারা অবশ্যই জানো যে ভারতের বিসমার্ক কাকে বলা হয়। অপশান এতে বলা রয়েছে মতিলাল নেহেরু, বিতে রয়েছে মহাত্মা গান্ধী, সিতে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো ভারতের বিসমার্ক যাকে বলা হয় তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে, ভারতের কোন শহরকে মূলধনের শহর বলা হয়? অপশান এতে বলা রয়েছে দিল্লি, বিতে রয়েছে কলকাতা, সিতে রয়েছে মুম্বাই আর ডিতে রয়েছে চেন্নাই। তো যে শহরকে মূলধনের শহর বলা হয় সেটি হচ্ছে মুম্বাই। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখেছি, ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত? বৃহত্তম বলা হয়েছে। অপশান এতে রয়েছে কুলিক পাখিরালয়, বিতে রয়েছে তামিলনাড়ু, সিতে রয়েছে রাজস্থান এবং ডিতে রয়েছে উড়িষ্যা। তো ভারতের যে বৃহত্তম পাখিরালয়, তো ভারতের বৃহত্তম পাখিরালয় অবস্থিত রাজস্থানে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, পম্পাস হলো এক প্রকার তৃণভূমি যেটা দেখা যায়, তাহলে এই যে পম্পাস তৃণভূমি এটা কোথায় দেখা যায়? অপশান এতে রয়েছে উত্তর আমেরিকা, বিতে রয়েছে দক্ষিণ আমেরিকা, সিতে রয়েছে আফ্রিকা আর ডিতে রয়েছে অস্ট্রেলিয়া। তাহলে পম্পাস হলো এক প্রকার তৃণভূমি যেটা দেখা যায় দক্ষিণ আমেরিকা। তাহলে দক্ষিণ আমেরিকায় যে তৃণভূমি রয়েছে তার নাম হলো পম্পাস। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, মালয়েশিয়ার জাতীয় প্রতীকের নাম হলো, তাহলে মালয়েশিয়ার জাতীয় প্রতীকের নাম কি? অপশান এতে বলা রয়েছে গোলাপ ফুল, বিতে রয়েছে শেফালি ফুল, সিতে রয়েছে অলিভ ব্রাঞ্চ আর ডিতে রয়েছে জবা ফুল। তো শেফালি ফুল কোথাকার প্রতীক সেটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে। তো মালয়েশিয়ার জাতীয় প্রতীকের নাম যেটা রয়েছে সেটা হচ্ছে অপশান ডি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে, যে ভারতীয় যে ক্রীড়া প্রশিক্ষকগণ, এই ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান কোনটি? সর্বোচ্চ সম্মান কোনটা? অপশান এতে রয়েছে রাজীব গান্ধী খেলরত্ন, বিতে রয়েছে অর্জুন পুরস্কার, সিতে রয়েছে কালিদাস সম্মান আর ডিতে রয়েছে দ্রোণাচার্য পুরস্কার। তো ভারতীয় ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান যেটা সেটা হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য পুরস্কার, এটা হচ্ছে সর্বোচ্চ সম্মান। নেক্সট যে প্রশ্নটা রাখা হয়েছে,
এখানে বলা রয়েছে নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্য থেকে কে ছিলেন একজন বিশ্ববিখ্যাত মানে ওয়ার্ল্ড ফেমাস ম্যাথামেটিশিয়ান, বিশ্ববিখ্যাত একজন গণিতজ্ঞ কে ছিলেন। অপশান এতে বলা রয়েছে অর্জুন ত্রিপাঠী, বিতে রয়েছে রামচন্দ্র গুহ, সিতে রয়েছে রমেশচন্দ্র দত্ত আর ডিতে রয়েছে রামানুজন। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি রামানুজন। রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 24শে অক্টোবর যে এই দিন, এই 24শে অক্টোবর দিনটি পালিত হয় কী হিসেবে পালিত হয়? অপশান এতে বলা রয়েছে জাতীয় তামাক দিবস, এরপরে রয়েছে জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস, এরপর রয়েছে পোলিও দিবস আর ডিটা রয়েছে বিশ্ব অরণ্য দিবস। তো 24শে অক্টোবর যে দিনটি, এই 24শে অক্টোবর দিনটি পালিত হয় পোলিও দিবস হিসাবে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? তাহলে এই যে বুলন্দ দরওয়াজা, এই বুলন্দ দরওয়াজাটা কোথায় অবস্থিত? অপশান এতে বলা রয়েছে লাহোর, বিতে রয়েছে এলাহাবাদ, সিতে রয়েছে আজমির আর ডিতে রয়েছে ফতেপুর সিকরি। তো বুলন্দ দরওয়াজা যেখানে অবস্থিত সেটা হচ্ছে ফতেপুর সিকরি। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আয়রন লেডি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা বহুবার বহু পরীক্ষায় এসেছে, সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায়। তো প্রত্যেকটা প্রশ্ন এখানে যা আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আয়রন লেডি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশান এতে বলা রয়েছে মেরি কম, বিতে রয়েছে মাতঙ্গিনী হাজরা, সিতে রয়েছে ইন্দিরা গান্ধী আর ডিতে রয়েছে অরুন্ধতী রয়। তো আয়রন লেডি অফ ইন্ডিয়া যাকে বলা হয় তিনি হলেন ইন্দিরা গান্ধী। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ইন্দিরা গান্ধী। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। সুরাট ভারতবর্ষে পরিচিত কি হিসাবে? তাহলে ভারতবর্ষে যে সুরাট রয়েছে এই সুরাট কি হিসাবে পরিচিত? অপশান এতে বলা রয়েছে নীল শহর, বিতে রয়েছে গোলাপি শহর, সিতে রয়েছে হীরের শহর আর ডিতে রয়েছে হ্রদের শহর। তো সুরাট ভারতবর্ষে পরিচিত ডায়মন্ড সিটি হিসেবে, অর্থাৎ হীরের শহর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। তো ভিডিওটা থেকে যদি মনে হয় কিছুটা শিখতে পেরেছো বা যদি মনে হয় যে এই ধরনের ভিডিওগুলো দরকার জিকে থেকে বা বিভিন্ন আসন্ন পরীক্ষার জন্য, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের জন্য রেখে দিয়ে চলে গেলাম আজকের প্রশ্ন, যে গোলাপি শহর কাকে বলা হয়? এই প্রশ্নটা রেখে দিয়ে যাওয়া হলো, গোলাপি শহর কাকে বলা হয়? এটা কমেন্টে অবশ্যই জানাবে। তবে এই যে সুরাট ভারতবর্ষে কী নামে পরিচিত, এই প্রশ্নের রাইট অ্যান্সার কিন্তু হীরের শহর অর্থাৎ ডায়মন্ড সিটি বলা হয় সুরাটকে। আজকের মতো এই পর্যন্তই। ওকে।